আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ড্যাফোডিল পলিটেকনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং লকডাউনের নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আমরা আজকে লাইভে এসেছি আমাদের ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ইয়াং ইনোভেটরদের নিয়ে। আজকে আমরা জানবো আমাদের ড্যাফোডিল পলিটেকনিক স্টুডেন্টদের এই দীর্ঘ লকডাউনে তাদের বিভিন্ন রকম নতুন নতুন ইনোভেশন, তাদের প্রচেষ্টা এবং এর অগ্রগতি সম্পর্কে। সো আজকে আমাদের ইয়াং ইনোভেটর এপিসোডের ফার্স্ট এপিসোড, সেখানে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে আমাদের ড্যাফোডিল পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট নাইম ইসলাম। সো নাইম, কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো নাইম, এখন কোন সেমিস্টারে পড়ছো? জি ম্যাম, আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টারে পড়ছি। ওকে, দ্যাটস গুড। সো পড়ালেখা কেমন চলছে? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো, সব কিছু মিলে। ওকে, সো তোমার যে নতুন যে ইনোভেশনটা সেটা হচ্ছে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম। তোমার কাছ থেকে আজকে জানবো যে বেসিক্যালি স্মার্ট হোম অটোমেশন এই প্রজেক্টটা মূলত কি বা এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা যদি একটু আমাদের দর্শকদের একটু শর্ট করে বলো। জি, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করছি আর হচ্ছে এই বিষয়টা বলছি, তার সাথে সাথে আমি কিছু ইমেজ দেখাবো এখানে। এখন আমার স্ক্রিনটা দেখা যাবে আশা করি। হ্যাঁ, আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। তুমি যদি তোমার প্রজেক্টটা সম্পর্কে একটু ডিটেইলসে বলো যে এই প্রজেক্টটা বেসিক্যালি কি এবং কিভাবে কাজ করবে, এটাতে আমরা কিভাবে হেল্পফুল হব। জি ম্যাম, আমার টিমের নাম হচ্ছে ড্যাফোডিল ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিম, আর আমি হচ্ছে টিম লিডার। আমার সহকারী আমার একটা ফ্রেন্ড সফিউল ইসলাম সিজান, ও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টারে পড়ছে। সো আমার প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম। সো আমরা স্মার্ট হোম অটোমেশন সিস্টেম যখন বলি তখন তিনটা বিষয় চলে আসে। তার মধ্যে ফার্স্ট যে বিষয় সেটা হচ্ছে মানে আমাদের অবশ্যই সেই বাসার হচ্ছে সিকিউরিটি সিস্টেম থাকতে হবে, বা সেই হচ্ছে মানে কিভাবে সেটাকে হচ্ছে নিরাপদে রাখতে পারে, এই বিষয়গুলো আমাদের স্মার্ট হোমে থাকতে হবে। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটারের মাধ্যমে হচ্ছে আমাদের বাসার যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার যে বিষয়গুলো। থার্ড যে বিষয় সেটা হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণের যে বিষয়, সেটা হচ্ছে পরিবেশের উপর নির্ভর করে আমাদের মানে আর্দ্রতার যেটা আর কি, সেটা হচ্ছে ধরা যায় যে আমাদের রুমের হচ্ছে টেম্পারেচারকে কন্ট্রোলের যে বিষয়গুলো আর কি, এইগুলো করবে। সো প্রথমে যদি লোড নিয়ন্ত্রণের বিষয়টা বলি তাহলে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, যে আমি দেখাচ্ছি পাশে, দেখা যায় হয়তো। এই অ্যাপের মাধ্যমেই হচ্ছে আমাদের এই ডিভাইসটা কি করা যাবে, মানে আমাদের বাসায় যে ফ্যান, লাইট, এসি এগুলো থাকবে এগুলোকে কন্ট্রোল করা যাবে। এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে করা যায়, যেটা হচ্ছে 30 মিটার পর্যন্ত কানেক্ট হতে পারে। অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, যেটা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের এই লোডগুলোকে কন্ট্রোল করা যাবে। আর এটার জন্য সার্কিট ডিজাইনগুলো হচ্ছে আমাদের নিজেদের করা। সো এখানে কিছু এই সার্কিট ডিজাইনে কিছু সংমিশ্রণ থাকছে, সেটা হচ্ছে ট্রান্সফরমারের কিছু বৈশিষ্ট্য, যে কারণে হচ্ছে অন্যান্য ডিভাইসের তুলনায় আমাদের এই ডিভাইসটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী হবে। তো আর এইটা যেহেতু আমাদের একটা প্ল্যান আছে যে বিজনেস করবে এগুলা নিয়ে, সো এটার কিছু বিষয় যেটা হচ্ছে আমরা এই অ্যাপের ডিজাইনটা করে দেবো হচ্ছে ক্রেতার চাহিদা অনুসারে আর কি। মানে সে চাইলে তার ইমেজ ওখানে অ্যাড করে নিতে পারে, বা যে ডিজাইনটা দিবে ওইটার মতো করে দেওয়া হবে। তো এই বিষয়ে মাথায় রাখা হয়েছে এখানে। আর দ্বিতীয় একটা প্রজেক্ট থাকছে, সেটা হচ্ছে প্রয়োজন অনুসারে পানি উঠানোর যে বিষয়গুলো, এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কে অটোমেশন সিস্টেম, মানে অটোমেটিকলি পানি উঠাইয়া দেয় যখন পানি শেষ হয়ে যায়। সো এই বিষয়টাও থাকছে এখানে। হচ্ছে আমাদের 12 ভোল্টের একটা ব্যাটারি থাকবে এখানে, এক্সটার্নাল কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না। আমাদের ব্যাটারি থেকে আইপিএস সিস্টেমের মাধ্যমে ওখানে 220 ভোল্ট উৎপন্ন হবে। তারপরে হচ্ছে ওখান থেকে সব ধরনের ডিভাইসে, মানে আমাদের যে ডিভাইসগুলো থাকবে, মোটর, তারপরে হচ্ছে আরডুইনো,
যে মাইক্রো কন্ট্রোলার সবকিছু থাকবে সবগুলোতে পাওয়ার দিবে। এখানে কয়েকটা সুবিধাও রয়েছে, সেটা হচ্ছে এটা মানে ইন্ডিকেট করতে পারবে যে কতটুকু মানে কত লেভেলে পানি আছে আমাদের ট্যাঙ্কে। তারপর আমাদের এখানে একটা ডিসপ্লে থাকবে, ওই ডিসপ্লেতে শো করবে। তারপর সেন্সর তো এখানে লাগানো থাকবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে গাছের পরিচর্যা। আমরা হচ্ছে সবাই চাই যে আমাদের বাসায় হচ্ছে ফুল গাছ লাগাতে চাই। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মানে গাছগুলা লাগাই যেগুলোতে হচ্ছে পানি দেওয়ার বিষয়টা থাকে। তারপর হচ্ছে পরিচর্যার যে বিষয়গুলো থাকে, গাছের যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু হচ্ছে মানে কিছু কিছু সময় ওটা খেয়াল করা হয় না। তো আমাদের এই ডিভাইসটা এখন যেটুকু কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে গাছে পানি দিতে পারবে সময় মতো। এইটা নিয়ে আমরা কাজ করছি। এটা হবে হচ্ছে মানে আমরা চাই যে একটা ছোট হচ্ছে মানে ফসল ফলানোর মতো একটা জায়গা, সেটাকে কন্ট্রোল করবে হচ্ছে আমাদের রোবট। সেখানে পানি দেওয়ার বিষয় থেকে শুরু করে বীজ রোপণের বিষয়টা, তারপরে হচ্ছে এখানে যদি মানে আমাদের গাছটা যখন হয়ে যাবে তখন যদি এই গাছের কোনো হচ্ছে রোগ হয়ে থাকে তাহলেও সেটা নির্ণয় করতে পারবে। আর এটা নির্ণয় করার পর তার যে মেডিসিন আর কি, সেটা হচ্ছে আমাদের গুগলে সার্চ করবে, ও নিজে নিজে করবে আর কি। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা যায়। ও নিজে নিজে সার্চ করে যে মেডিসিনটা লাগবে সেটা হচ্ছে ও আমাদেরকে বলে দিবে, ইনফরমেশনটা দিবে আমাদের। আর আগের প্রজেক্টের যে বিষয় সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে যে পরিকল্পনা, সেটা হচ্ছে এটাকে আমরা চাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে। সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটার কোনো কিছুই লাগবে না তাকে হচ্ছে অন অফ করার জন্য ডিভাইসগুলোকে। সেক্ষেত্রে হচ্ছে ও নিজে নিজে অফ হয়ে যাবে। ধরা যাক যে হচ্ছে আমার রুমে এখন এসি কোনো প্রয়োজন নাই, আমার হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হবে না, এসিটা নিজে নিজে অফ হয়ে যাবে। এই বিষয়গুলো থাকবে। তো এখানে যদি আমি সুবিধার বিষয়গুলো বলি এই গাছের পরিচর্যার দিক থেকে, তাহলে হচ্ছে নিখুঁতভাবে পরিচর্যার যে বিষয়গুলো, তারপরে হচ্ছে দ্রুত সময়ে হচ্ছে কাজ সম্পাদন করার বিষয়গুলো, তারপর সময় মতো কাজ করার যে বিষয়গুলো, তারপরে হচ্ছে মাটি মাটি পরীক্ষা করবে এখানে, তারপরে রোগ নিয়ন্ত্রণের যে বিষয়গুলো থাকছে এগুলো থাকবে এটাতে। তারপরে জমি চাষ দেওয়ার বিষয়টা, যেটা মানে বীজ বপনের আগে যে চাষটা দেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের ওই ডিভাইসটা দিয়ে দিবে, রোবট দিয়ে দিবে। ডিজিটাল পদ্ধতিতে বলা যায় যে ডিজিটাল পদ্ধতিতে চাষ করানো হয় আর কি। তারপর এই যে সিকিউরিটি সিস্টেমের যে বিষয়টা, সেটা হচ্ছে এটা আমাদের কিচেনের জন্য থাকবে। যদি কখনো আমাদের কিচেনে হচ্ছে গ্যাস ফ্লো করে তাহলে হচ্ছে আমাদের এই ডিভাইসে সিগন্যাল পাঠাবে, আর হচ্ছে সাথে সাথে আমাদের কিচেনের হচ্ছে ভেন্টিলেটর যেটা সেটাকে অন করে দিবে। দেওয়ার ফলে হচ্ছে গ্যাসটাকে বের করে দেবে। আর এইটা যদি না থাকতো তাহলে গ্যাসটা যখন ছড়ায় যাবে মানে কিচেনে, তখন হচ্ছে যখন লাইটারটা অন করব তখন হচ্ছে আমাদের কি হবে, এখানে আগুন লেগে একটা মৃত্যুর মতো বড় একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। সো এই বিষয়টা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা এই ডিভাইসটা ইউজ করতে পারি। আশা করি এটা হচ্ছে আমাদের মানে নিরাপদে রাখবে আর কি। আমার কথা শোনা যায়? হ্যাঁ, নাইম শুনতে পাচ্ছি। তারপরে হচ্ছে কলিং বেল সিস্টেম, যেটা আমরা এখন দেখি যে হচ্ছে কলিং বেল আমাদের সুইচ চাপতে হয়। তো এইটা আমরা করতে চাচ্ছি হচ্ছে যে আমাদের কোনো সুইচ চাপতে হবে না। আমরা হচ্ছে যখন আমাদের প্রয়োজন হবে গেটের সামনে আসবো, একটা সেন্সর লাগানো থাকবে, নির্দিষ্ট একটা ডিস্টেন্স থাকবে, ওর মধ্যে হাত নিয়ে যাব বা হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে গেলেই হচ্ছে ও কি করে দিবে, এটা বাঁচিয়ে দিবে। সো এখানে একটা স্টোরি আছে ম্যাম, যদি বলেন তাহলে আমি শেয়ার করতে পারি। হ্যাঁ, অবশ্যই। আমরা তো সেই বিষয়গুলো জানার জন্য আসলে আজকে লাইভে এসেছি যে এই যে তোমার যে সত্যি বলতে কি যে একটা অসাধারণ সিস্টেম দেখলাম, যে একটা বাসার একদম প্রত্যেকটা পয়েন্ট যতগুলো সিঙ্গেল সিঙ্গেল ইস্যু থাকে সবই কিন্তু তোমাদের আসলে এই অটোমেশন সিস্টেমের মধ্যে কভার করছে। স্পেশালি তুমি যেটা বললে যে কিচেনে, আমরা কিন্তু প্রায় কিচেনে বিভিন্ন রকম সিলিন্ডার বিস্ফোরণে অনেক দুর্ঘটনার কথা শুনিছো, সেই জায়গা থেকে আসলে এটা অনেক বড় একটা সেফটির কাজ করবে আমাদের জন্য। তো তোমার আসলে আমি এটাই জানতে চাচ্ছি যে এই যে এতগুলো সিস্টেম তুমি তৈরি করেছো, সেই সিস্টেম তৈরি করার পেছনে বা তোমার এই ইনোভেশনের পেছনের আইডিয়া গুলো বা কোত্থেকে আসলে তোমার মাথায় প্ল্যানটা আসছে যে এটা তৈরি করা যায় বা করা উচিত? যে এটা হচ্ছে আমার হচ্ছে এইগুলো মাথায় আসে হচ্ছে এই বিষয়টা যদি বলতে যাই তাহলে আমার আম্মুকে হচ্ছে আমাকে বাজারে পাঠায় বাজার করার জন্য। আমি বাজার করতে পারি না, তারপরেও যাই আর কি। কিছু জিনিস নিয়ে আসে, আমার দুই হাতে হচ্ছে মানে দুইটা ব্যাগ থাকে তখন।
বাসায় আসার পর আমি কলিং বেল দিব, কিন্তু হচ্ছে পারছি না। মানে এই দুইটা ব্যাগ, মানে কিছু জিনিস রয়েছে যেটা হচ্ছে আমি মাটিতেও রাখতে পারবো। সো আমি হচ্ছে কলিং বেলটা দিচ্ছি হচ্ছে এমনি করে। এই বিষয়টা আমার তখন মাথায় আসে যে আচ্ছা, আমি কলিং বেল যদি এমনি না দিয়ে হয়তো আমি গেটের সামনে এসে মানে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ালাম, কলিং বেলটা বেজে গেল, এটা হলে কিন্তু আমার আর কষ্ট করতে হতো না, এইভাবে হাতটা ইয়ে করে নিয়ে যে কলিং বেলটা দিতে হতো না। এই ধরনের বিষয়গুলো থেকেই হচ্ছে আমার এই প্রজেক্টের হচ্ছে চিন্তাটা মাথায় আসে। তার গ্যাস ডিটেক্টর যেটা, সেটা হচ্ছে আমি একটা নিউজ দেখি, সেখানে ওই নিউজে দেখা যাচ্ছে যে হচ্ছে গ্যাস মানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে 2 জনের মৃত্যু হয় আর কি। So, এই বিষয়গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য হচ্ছে এই ডিভাইসটা আমাদের, এই নিরাপদ যেটা হচ্ছে গ্যাস ডিটেক্টর সেন্সর আর কি, এটা দিয়ে। তো এইরকমই ছোটখাটো গল্প থেকে আসলে এইগুলার উৎপত্তি আর কি বলা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে সিকিউরিটি সিস্টেম, আরেকটা যেটা হচ্ছে ভূমিকম্পন যখন হবে তখন হচ্ছে আমাদেরকে সিগন্যাল পাঠাতে পারবে। এটা আমাদের বাসায় লাগানো থাকবে, যখন ভূমিকম্পন হবে তখন হচ্ছে আমাদের স্মার্টফোনে একটা এসএমএস আসবে, অ্যালার্মও বাজিয়ে দিবে। দেখা যায় যে হচ্ছে ভূমিকম্পন রাতের বেলায় যদি কখনো ভূমিকম্পন হয়, আমরা হচ্ছে ঘুমিয়ে থাকি, সেই সময়টাতে যদি হচ্ছে আমরা হয়তো বুঝতেই পারি না যে হচ্ছে ভূমিকম্পন হচ্ছে কিনা, যখন আমরা ঘুমের মধ্যে থাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্মার্টফোন আমরা অবশ্যই কাছে নিয়েই ঘুমাই বা রুমেই থাকে, তখন হচ্ছে আমাদের ফোনে অ্যালার্ম বাজাবে এবং এসএমএসও পাঠাবে। তার সাথে সাথে হচ্ছে বাসায় একটা অ্যালার্ম থাকবে, যেটা মানে সেটাও বাজিয়ে দিবে আর কি। যখন ভূমিকম্পন হবে তখন কি হবে, আমরা খুব দ্রুত একটা নিরাপদ স্থানে যেতে পারবো। তো এই বিষয়টার জন্য এটা আশা করি অনেক ভালো একটা বিষয়, ভালো একটা কাজ করবে। তারপরে যদি এই যে অটো হ্যান্ড স্যানিটাইজার মেশিনের যদি বিষয়গুলো বলি, তাহলে এখন করোনা মহামারীর কারণে হচ্ছে দেখা যাচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক, তারপর হচ্ছে আদালত এগুলো খুলে রাখে, এখানে হচ্ছে স্যানিটাইজিং এর যে বিষয়গুলো আমরা মানে যারা ওখানে অংশগ্রহণ করছি তাদের হচ্ছে এটা অবশ্যই সম্ভব না যে একটা বোতল রাখা আছে ওইটাতে আমরা সবাই হাত লাগাচ্ছি, তারপর ওখান থেকে স্যানিটাইজার নিয়ে স্যানিটাইজ করতেছি। তো এই বিষয়টা কাজ করবে হচ্ছে আমাদের ওই বোতলেই কোনো টাচ করতে হবে না, কোনো লোকের সংস্পর্শে আসবে না, আমরা নির্দিষ্ট একটা স্থানে হাত নিয়ে যাব আর হচ্ছে স্যানিটাইজারটা বের হবে। এটা অনেক ভাবেই করা যায়, এখন স্প্রে যে মেশিন গুলো বের হয়েছে অনেকটা ওই রকম ভাবে কাজ করবে এটা। আর এইটা একটা নিরাপত্তা ব্যবস্থা, সেটা হচ্ছে আমরা গাড়ি রাখি যেখানে, বিশেষ করে হচ্ছে আমরা সাইকেল রাখি, তারপর হচ্ছে বাইক রাখি, অনেকের বাইকে হচ্ছে সিকিউরিটি সিস্টেম থাকে না। তো এই ডিভাইসটা যদি আমার বাইকে লাগানো হয় বা হচ্ছে ওই নির্দিষ্ট একটা জায়গার মধ্যে লাগানো হয়, তাহলে কি হবে, ওখানে যদি কোনো কিছুর উপস্থিতি দেখায় তাহলে এই অ্যালার্মটা বাজিয়ে দিবে, আর এখান থেকে হচ্ছে স্মার্টফোনে হচ্ছে একটা এসএমএস পাঠিয়ে দিবে। এটাতে শুধু বাইকে বা সাইকেলে লাগানো যাবে এমন কোনো কিছু না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আর কি নিরাপত্তা দেওয়ার জন্য এই জিনিসটা আর কি। এই সেন্সরটা হচ্ছে নির্দিষ্ট জায়গাকে স্ক্যান করে দিবে, এই জায়গার মধ্যে যদি কোনো কোনো কিছুর উপস্থিতি পায় তাহলে কি করবে, এই সিগন্যালটা আসলে পাঠিয়ে দিবে আমাদের। তারপর হচ্ছে এখানে ক্লাব সিস্টেম হচ্ছে শাওয়ার ট্যাপ। আমরা হচ্ছে ট্যাপ গুলো কি করি, ঘুরাই ঘুরাই ছেড়ে দিই, কিন্তু এখানে আমাদের কি কোনো ঘুরাইতে হবে না। আমরা চাইলে হচ্ছে আমাদের স্মার্টফোন দিয়ে অন করতে পারবো, বা স্মার্টফোন এখানে অনেকটা মানে ঝামেলাকর বুঝাই। তো আমরা ওখানে ক্লাব করবো, ক্লাব করলে কি হবে, এই ইয়েটা অন হয়ে যাবে, আবার ক্লাব করলে অফ হয়ে যাবে। এই বিষয়টা আসলে আমি মনে করি অনেক মজার একটা বিষয়। আমাদের এই ঝর্ণাগুলো অন করতে কোনো হচ্ছে ইয়ে ঘুরাইতে হবে না, আমরা যখন যে ক্লাব করবো তখনই হচ্ছে ঝর্ণাটা অন হয়ে যাবে, আবার ক্লাব করলে অফ হয়ে যাবে। তারপরে অসমে আরো কিছু সিস্টেম থাকছে, সেগুলো হচ্ছে ট্যাব, বেসিন, এইগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে না, ঘুরাইয়ে ঘুরাইয়ে ছাড়তে হবে না। এটা আমরা নির্দিষ্ট একটা জায়গায় হাত নিয়ে যাওয়ার সাথে সাথে অন হয়ে যাবে। So, নতুন একটা পরিকল্পনা আছে, আর এইটা হচ্ছে আমরা কাজ করছি এটা নিয়ে। এই পরিকল্পনাটা হচ্ছে আমরা দেখা যায় যে অনেক বাসায় হচ্ছে ময়লা নিতে আসে আর কি, ডাস্টবিন রাখা হয় বাসার মধ্যে। এটা কেমন যেন একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করে দেয়, সেটা স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর বলা যায়, দুর্গন্ধ বের হয়। তো এটা হচ্ছে আমাদের বাসায় হচ্ছে লিফটের মতো একটা বাহন থাকবে বলা যায়। এই বাহনটা হচ্ছে এটা মানে নির্দিষ্ট জায়গা থাকে প্রত্যেকটা ফ্ল্যাটের, ওই নির্দিষ্ট জায়গায় আসে ময়লাটা মানে ওখানে আসার সাথে এটা ওপেন হয়ে যাবে, ময়লাটা রাখবে এন্ড ক্লোজ হয়ে যাবে, এই বিষয়গুলো আর কি। আর এই ময়লাগুলো সংগ্রহ করে কি হবে, সার তৈরি করবে। মানে
আমরা ওকে চাচ্ছি নাইম, হচ্ছে আমরা তোমার নতুন পরিকল্পনা সম্পর্কে তো অবশ্যই জানবো। তার আগে আমি একটু এক্সিস্টিং যে তোমরা সিস্টেমটা তৈরি করেছো সেটা নিয়ে আরেকটু কথা বলতে চাচ্ছি। তো আমি বলবো যে তোমার যে কনসেপ্ট বা যে জায়গা থেকে আসলে তুমি সিস্টেমটা তৈরি করার প্ল্যান করেছো সেটা আসলে সারপ্রাইজিং। এবং প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চলার পথে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করি, যেটা থেকে আমরা অনেক বিরক্ত হই। আমরা মনে করি যে এটা যদি এরকম না হয় ওরকম হতো। এই কনসেপ্ট গুলো থেকে বা এই প্রবলেম গুলোকে নিয়েও যে আমাদের ইয়াং জেনারেশন চিন্তা করে একটা সলিউশন তৈরি করছে, এটা কিন্তু আসলে আমরা ওইভাবে চিন্তা করিনি। আমরা শুধু চেয়েছি যে হ্যাঁ, যদি এই প্রবলেম গুলো এরকম না হয় এরকম হতো, বা এটা যদি এভাবে হয়ে যেত। তো আমাদের ইয়াং জেনারেশন কিন্তু সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করছে, এবং আমাদের ড্যাফোডিল পলিটেকনিকের নাইম সেই প্রবলেম গুলো থেকে, সেই ছোট ছোট দৈনন্দিন বিভিন্ন সমস্যাগুলো থেকেই কিন্তু, বিরক্তি গুলোকেই কিন্তু সে আসলে একটা প্রজেক্ট আকারে নিয়ে এসে সলিউশন তৈরি করছে। তো এটা অবশ্যই নাইম তোমার প্রশংসার দাবি রাখে, এবং অবশ্যই এটা প্রশংসনীয়। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এই কনসেপ্ট থেকে এই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করেছো। তো আমাকে একটু ছোট করে বলো যে তুমি তো এখন একজন স্টুডেন্ট, এবং কোন সেমিস্টারে পড়ছো বললে? আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টার করছি। ফার্স্ট সেমিস্টারে পড়ছো। তো এই স্টুডেন্ট অবস্থায় তুমি যে এরকম একটা প্রজেক্ট তৈরি করলে, সেটার ক্ষেত্রে তোমার আসলে ইন্সপায়ারেশন বা সাপোর্টিং হ্যান্ড কারা ছিল? কারা তোমাকে আসলে ইন্সপায়ার করেছে? প্রথম অবস্থায় তো মনে হতে পারে যে এরকম একটা প্ল্যান মাথায় আসলে সেটাকে কিভাবে এক্সিকিউট করবে, কিভাবে আসলে তৈরি করবে, এই ব্যাপার থেকে লাইক পড়াশোনার বাইরে গিয়েও কিন্তু তোমাকে অবশ্যই একটা সময় দিতে হয়েছে। তো বাসায় তো সেই জায়গা থেকে একটা প্রবলেম ফেস করার কথা যে তুমি না পড়ালেখা করে কি করছো। তো ওই জায়গাগুলো থেকে আসলে তুমি কিভাবে সাপোর্ট পেয়েছো, এটা যদি আমাদেরকে একটু বলো। আচ্ছা, এই বিষয়টা যদি বলি তাহলে আমার এইগুলো নিয়ে কাজ করার আগ্রহটা হয় হচ্ছে ছোটবেলা থেকে। আমার বাবা হচ্ছে কিছু জিনিসপত্র নিয়ে আসতেন। বলে রাখা ভালো হচ্ছে আমাদের বাসায় হচ্ছে সেচ পাম্প আছে আর কি, যেটা হচ্ছে অনেকেই বলে হচ্ছে কি বলবো বরেন্দ্র বা এরকম টাইপের কিছু একটা বলে, মোটর এইরকম টাইপের কিছু একটা বলে হচ্ছে। তো এই জিনিসগুলোর হচ্ছে ক্যাপাসিটার পাওয়া যায়, সেগুলো হচ্ছে আমার বাবা বাসায় নিয়ে আসতেন, আর আমি ওইগুলা দিয়ে খেলতাম। ছোটবেলা থেকে বাহিরে তেমন একটা খেলাধুলা ওইরকম পারতাম না বা খেলতাম না। তো আমার এই ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল যে ডিভাইস গুলো আছে এইগুলো নিয়ে খেলাধুলা হতো। সেই জায়গা থেকে আসলে এইদিকে আগ্রহটা অনেক বেশি হয়। তারপরে হচ্ছে আমি যখন আস্তে আস্তে বড় হতে শুরু করি, তারপর অনেক ধরনের ডিভাইস তৈরি করি, স্পিড বোর্ড বানাই, তারপর হচ্ছে ছোট ছোট গাড়ি তৈরি করি, ড্রোন তৈরি করি। তো এই বিষয়গুলো হচ্ছে মানে আমার অনেক ভালো লাগতো। সবাই আমাকে দেখে অনেক মানে মজা করতো বা আমাকে বলতো যে তুমি অনেক সুন্দর করছো বা হচ্ছে তুমি অনেক ভালো করবা। এই বিষয়টা আসলে হচ্ছে আমাকে আরো বেশি দূরে নিয়ে যাওয়ার যে একটা বা ভালো কিছু করার যে একটা বিষয়, সেটার দিকে সাপোর্ট করে। তারপর হচ্ছে আমার নানা বিশেষ করে আমাকে অনেক বেশি হেল্প করে। যখন আমি কোনো ডিভাইস গুলো নিতে চাই তখন তিনি আমাকে অনেক বেশি হেল্প করেন। তো সবকিছু মিলাই মানে ফ্যামিলি থেকে এটা বেশি হচ্ছে কি বলবো নেগেটিভ দিক নাই, তারপরে কিছুটা ছিল যে আমাকে বলতো যে তুমি পড়াশোনা বাদ দিয়ে কেন এগুলা বেশি বেশি করো। এইগুলা নিয়ে আমি প্রায় দেখা যায় যে কিছু কিছু দিন আছে যে 17 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করি বা 18 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করা হয়ে যায়। এই বিষয়টা নিয়ে হচ্ছে একটু বলা যায় বকা দিত। সো তুমি তো ড্যাফোডিল পলিটেকনিকের রানিং স্টুডেন্ট। এখন তোমার এই কাজগুলো তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই তুমি শেয়ার করেছো, আমি তোমার একজন টিম মেম্বারও দেখলাম। তো তোমার যে ক্লাসমেটরা আছে তারা তোমাকে কিভাবে আসলে ইন্সপায়ার করে বা প্রশংসা কতটুকু করে, এবং তোমার যে প্রজেক্ট গুলো তুমি তৈরি করছো এগুলোর ক্ষেত্রে তোমার ইনস্টিটিউট থেকে বা তোমার টিচারদের থেকে তুমি কতটুকু ইন্সপায়ার পেয়েছো বা কতটুকু সাপোর্ট পেয়েছো, তারা তোমাকে কিভাবে সাহায্য করেছে? প্রথমে হচ্ছে ফ্রেন্ডদের কথা যেহেতু আসলো, আমার ফ্রেন্ডরা হচ্ছে অনেক কি বলবো এই বিষয়টা নিয়ে আমাকে অনেক হচ্ছে ইয়ে করে, এক কথায় বলা যায় অনেক রেসপেক্ট করে এই বিষয়টা নিয়ে। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার নাহিদ স্যার, মানে তার জন্যই হচ্ছে আরো অনেক বেশি সাহস পাই আমি এইগুলো করতে। কারণ যত ধরনের হেল্প আছে স্যার আমাকে করেন। ড্যাফোডিলের কয়েকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে এগুলা নিয়ে কাজ করি বা কোনো হচ্ছে নতুন কোনো প্রজেক্ট তৈরি করি তখন তারা আমাদের দিকে হচ্ছে অনেক ভালোভাবে দেখে আর কি। আমাদের যত ধরনের হেল্পের প্রয়োজন আছে সবকিছু আর কি ঠিকঠাক ভাবেই করে থাকে। এই বিষয়টা আসলে অনেক ভালো একটা বিষয় বলা যায়। আর আমি মনে করি এই বিষয়গুলো যদি এইভাবে অব্যাহত থাকে তাহলে হচ্ছে আমরা অনেক দূরে যেতে পারবো।
সো তোমার নতুন একটা প্রজেক্ট দেখলাম, তো সেই প্রজেক্টটা নিয়ে আমরা যদি আরেকটু শুনি। আর তার আগে আমি একটু বলি যে তোমার যে প্রজেক্টটা ছিল অটোমেশন সিস্টেম, যেটা সেটাতে গাছের পরিচর্যা বা গার্ডেনের পরিচর্যার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা তো কম বেশি সবাই নিজেদের বাসায় গার্ডেনিং করতে পছন্দ করি, তারা তো অবশ্যই এটাতে বেনিফিটেড হবে। আমার মনে হয় যে আমাদের যারা ফার্মার আছেন, তো বিশাল একটা সংখ্যা কিন্তু আমাদের আসলে ফার্মিং এর সাথে জড়িত। তো ওই সেক্টর থেকেও মেবি তারা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এখানে তুমি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছো, অনেকগুলো ফ্যাসিলিটিস নিয়ে তোমরা কাজ করেছে, যে হয়তো বা কিভাবে হচ্ছে কি মাটিটা পরীক্ষা হবে, সারটা কতটুকু দিতে হবে, বীজ বপনের বিষয়গুলো, মানে একটা ফার্মিং এর যে প্রত্যেকটা ইস্যু একদম স্টেপ বাই স্টেপ সবগুলোই মেবি তোমাদের এই প্রজেক্ট আন্ডার কভার করেছে, রাইট? জি ম্যাম। এটা কিন্তু আসলেই অসাধারণ। এটা আমাদের ফার্মিং এর ক্ষেত্রে যদি সাপোর্টিভ হয় বা এটা যদি তারা নিতে পারে সেইভাবে, সো এটা কিন্তু যেমন আমাদের ফার্মিং এ আমাদের ফার্মারদেরকে হেল্প করবে, তেমনি কিন্তু আমাদের ফার্মিং সিস্টেমটা যদি ডেভেলপ হয়, এটা কিন্তু আমাদের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা রাখবে। তো আশা করি যে তোমার এই প্রজেক্টটা আমাদের অনেক বড় কাজে আসবে। তোমার নিউ প্রজেক্টটা সম্পর্কে একটু ডিটেলস বলো আমাদেরকে। আচ্ছা, এই বিষয়টা যদি বলি তাহলে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে মানে দ্রুত গতিতে কাজ করা, বা হচ্ছে সময়, মানে সময়কে হচ্ছে টাইমকে হচ্ছে শর্ট করে নিয়ে আসার বিষয়টা। তারপর হচ্ছে নিখুঁতভাবে হচ্ছে রোগ প্রতিরোধের যে ব্যবস্থাগুলো আর কি। আমরা দেখা যায় যে গ্রামের দিকে যদি লক্ষ্য করি তাহলে অনেক সময় হচ্ছে কৃষকরা হচ্ছে এই বিষয়টা অনেক নিয়ে হচ্ছে অনেক বিপদে পড়ে যায়। সেটা হচ্ছে রোগ হচ্ছে নির্ণয়ের যে বিষয়টা, তারা বুঝতেই পারে না আসলে তাদের ফসলে কি ধরনের রোগ হয়েছে বা কি এর মেডিসিনটা কি দেওয়া উচিত। তো এই বিষয়টা হচ্ছে আমাদের মেশিন লার্নিং কিছু বিষয় কাজ করবে এখানে। ছবি উঠাবে গাছগুলার, তারপর হচ্ছে গুগলে এটাকে হচ্ছে সার্চ করবেন কি মেডিসিন লাগবে, সেই বিষয়টাই হচ্ছে আমাদের এই ডিভাইসটাই রিসার্চ করে বের করে নিয়ে আসবে। এখানে লোকের কোনো প্রয়োজন হবে না, আর ভুল হওয়ার সম্ভাবনা তার মানে সম্ভাবনা অনেক কম হবে আর কি। তো এই বিষয়টা সবচেয়ে বড় একটা বিষয়। আর এই ইয়াটা হচ্ছে মানে দিন ইয়ার ব্যাপার যদি বলি, ধরা যাক হচ্ছে আমরা যখন একটা লোক দিয়ে কাজ করে তার হচ্ছে ক্লান্তি আছে, বা হচ্ছে তার যে একটা বিষয় হচ্ছে মানে একটা একটা কাজ যদি একটা মানুষকে বারবার করতে বলা হয়, তাহলে কিন্তু তার ওইটার প্রতি একটা হচ্ছে অন্যরকমের একটা ইয়ে চলে আসে, যে ভালো লাগে না বা এই ধরনের বিষয়গুলো। কিন্তু এটা যেহেতু মেশিন, তো একটা কাজ হচ্ছে বারবার করতে পারবে, আর হচ্ছে এটার জন্য বারবার কোনো হচ্ছে অর্থের প্রয়োজন হবে না। একবার যদি মেশিনটা ওখানে হচ্ছে অ্যাড করে দেই, তাহলে ও কখন কি ফসল ফলাইতে হবে ও নিজেই বের করবে, নিজেই ফলাবে, আমরা শুধু সংগ্রহ করে নিয়ে আসবো আর কি। এই বিষয়গুলো সবচেয়ে মানে সব দিক থেকে আমাদেরকে অনেক বেশি হেল্প করবে আশা করা যায়। তো তোমার নতুন প্রজেক্ট যেটা নিয়ে বললে যে মেবি গার্বেজ বা হচ্ছে গিয়ে বাসার যে ময়লা আবর্জনা, সেটা নিয়ে মেবি তোমরা একটা পরিকল্পনা করেছো, তো ওই প্রজেক্টটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে তোমার যে রানিং প্রজেক্ট এবং নতুন যে প্রজেক্ট সেটা সম্পর্কে তোমার ফিউচার প্ল্যান কি, কিভাবে কাজ করছো, কিভাবে এগোচ্ছো? এটা হচ্ছে এইটা কাজ করার বিষয় না, আমরা হচ্ছে প্রোগ্রামিং এর যে বিষয়গুলো থাকে আর কি আমাদের ডিভাইসকে কন্ট্রোল করার জন্য, তো সেই বিষয়গুলো মোটামুটি ভাবে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ডিভাইস গুলো নিয়ে কাজ করছি। এটা চাচ্ছি হচ্ছে আমরা মানে দুইটা বিষয় এখানে, যে আমরা এই ময়লাগুলো সংগ্রহ করে এখানে সার তৈরি করব। তো এটা হচ্ছে একটা মেইন যে বিষয়টা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা মানে এই যে দুর্গন্ধ বা হচ্ছে পরিবেশ দূষণের যে বিষয়টা, এইটা যাতে ওখান থেকে হচ্ছে কিছুটা কি বলা যায় মানে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পায় আর কি, এই বিষয়টা নিয়েও কাজ করছি। সো এখন যেহেতু লকডাউন, ক্লাসে আসার ঝামেলা নেই, রাস্তায় জ্যামে যে একটা সময় নষ্ট হতো সেই সময়টা নষ্ট হয় না, তো আশা করছি যে লকডাউনে মেবি তুমি তোমার কাজে আরো বেশি সময় দিতে পারছো, আরো বেশি টাইম দিয়ে তুমি তোমার প্রজেক্ট গুলোকে সাজাতে পারছো। তো লকডাউনে কি এটা তোমার জন্য কোনোভাবে বেনিফিটেড হয়েছে তোমার প্রজেক্ট গুলো বা স্টাডির ক্ষেত্রে? লকডাউনের সময়টা তুমি আসলে তোমার প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলো, হ্যাঁ, স্টাডি ম্যানেজমেন্ট গুলো কিভাবে হ্যাঁ। করছো? আচ্ছা, আমার একটা বিষয় বলে নিই, লকডাউন যদি আমাদের অনেকের খারাপ লেগে থাকে তারপরে হচ্ছে আমার অনেকটা ভালো লাগছে। কারণ জ্যামের যে ঝামেলাটা বিশেষ করে ঢাকার মধ্যে, এই ঝামেলায় আমার পড়তে হচ্ছে না। আর আমি বেশি সময় দিতে পারতেছি এখানে। তারপরে হচ্ছে পড়াশোনার যে বিষয়টা, এইগুলো সবকিছু মিলাই অনেক ভালো আর কি। প্রিয় দর্শক, আপনারা
যারা স্টুডেন্ট আছে তারা হয়তো বাসায় বসে অনেকেই বোরিং ফিল করি, লকডাউন, ক্লাস কেন ওপেন হচ্ছে না। আমাদের ড্যাফোডিল পলিটেকনিক বা অন্যান্য অনেক প্রতিষ্ঠানে এখন কিন্তু সবকিছুই আসলে অনলাইনে কনভার্ট হয়েছে, সকল কিছু কিন্তু অনলাইনে, এবং আমাদের ড্যাফোডিল পলিটেকনিকের সকল ক্লাসে কিন্তু আসলে নিয়মিতভাবে অনলাইনে হচ্ছে, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, এভরিথিং। সো ওই সময়টাকে তুমি হচ্ছে গিয়ে তোমার ক্লাসের টাইমটাকে তো তুমি ওখানে অবশ্যই তোমার স্টাডিটাকে কন্টিনিউ করে তো তার পাশাপাশি তুমি এগুলো করছো। তো আশা করছি যে আমাদের অন্যান্য যে শিক্ষার্থী আছে এবং সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তারা অনলাইনে যে ক্লাস বা এর যে ফ্যাসিলিটিস সেটাকে ওইভাবে ইউটিলাইজ করতে পারবে, এবং তোমার মতো অন্য যারা আছে, যারা আছে, ইয়াং জেনারেশন গুলো হচ্ছে গিয়ে এই নতুন নতুন ইনোভেশনে তারা আসলে উদ্বুদ্ধ হবে। তো তোমার আর কি মনে হয় যে ড্যাফোডিল পলিটেকনিক, কিন্তু আমি যতটুকু জানি যে ড্যাফোডিল পলিটেকনিক কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমাদের শিক্ষার্থীদের জন্য, যে তারা কিন্তু তাদের ইয়াং অবস্থায় থেকে তাদের বিভিন্ন রকম ক্লাসের পাশাপাশি অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে, নিজেরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে সেটাকে সাবমিশনের এবং কম্পিটিশনেও কিন্তু তাদের এই প্রজেক্ট গুলো নিয়ে কম্পিটিশনে জয়েন করার একটা সুযোগ পায়। তো ড্যাফোডিল কিন্তু সবসময় এই প্ল্যাটফর্মটা স্টুডেন্টদের দিয়ে থাকে যে তোমরা নতুন কিছু তৈরি করো, সেজন্য তোমাদেরকে ইন্সপায়ার করে, এবং পাশাপাশি হচ্ছে সেগুলো কিভাবে তুমি আরো বড় করবে, বা বিভিন্ন কম্পিটিশন কিন্তু তোমাদেরকে কি করে আরো ইন্সপায়ার করে যে আমার কাজটাকে আমি আরো কতটা ইফেক্টিভলি করব। সো কম্পিটিশন যেহেতু জয় বা উইনের একটা জায়গা থাকে, তো সেই জায়গাটাও কিন্তু তখন কি আমাদের স্পৃহা আরো বেড়ে যায় যে আমাকে উইন হতে হবে, আমাকে আরো ইউনিক কিছু তৈরি করতে হবে। সো ড্যাফোডিল পলিটেকনিকের এই প্ল্যাটফর্ম সম্পর্কে একটু বলো, যেটা আসলে কতটা সাপোর্টিভ ইয়াং ইনোভেশনদের জন্য, তোমাদের জন্য। তো একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার যেটা বলেন যে ফার্স্ট সেমিস্টারের পরে তাই কি হয়েছে, ওরা কেন এই ডিভাইস নিয়ে কাজ করবেন, ওরা ছোট হয়েছে তো কি হয়েছে, কেন ওরা এগুলো নিয়ে কাজ করবেন। তো আমি মনে করি যে অন্যান্য প্রতিষ্ঠানে হচ্ছে এই বিষয়টা নিয়ে অতটা হচ্ছে হেল্প করা হয় না। তো আমাদের ড্যাফোডিলে আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি, তারপরে হচ্ছে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে বড় বড় জায়গায়, বড় বড় কম্পিটিশনে যে চান্সগুলো দেওয়া হচ্ছে। তো এটা অন্যদের ক্ষেত্রে দেখা যায় যে মানে একটা বিষয় তাদের থাকে যে এরা হচ্ছে ছোট মানুষ, এরা কি করবে, এরকম ধরনের যে বিষয়গুলো থাকে। তো আমার মনে হয় যে আমি ছোট থেকেই যদি শুরু করি তাইলে এটা নিয়ে অনেক বেশি কাজ করতে পারতেছি বা অনেক আগে থেকে কাজ করতে পারতেছি। তো আমি যদি 10 বছর বয়স থেকে শুরু করি, 15 বছর বয়স পর্যন্ত হচ্ছে যদি করি, তো তাহলে কত বছর করলাম। আর যদি আমি 15 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত করলাম, বা 15 বছর থেকে মানে 14 বছর থেকে শুরু করে 15 বছরে করলাম, তাহলে দেখা যায় যে 1-2 বছর এই বিষয়টা হচ্ছে ড্যাফোডিলের ক্ষেত্রে অনেকটাই ভিন্ন। তুমি ছোট হয় না, তুমি কি পারো সেটা হচ্ছে বড় বিষয়, তুমি সেটা আমাদেরকে দেখাও। এই রকমের একটা বিষয় আমি ড্যাফোডিলে দেখতে পারি, এবং আমাদেরকে সুযোগ করে দেওয়া হয় এই বিষয়গুলো থেকে। এই দিক দিয়ে আমি মানে অনেকটাই হচ্ছে কি বলবো আর অনেকটাই হ্যাপি এই বিষয়টা নিয়ে, যে হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারে থাকা অবস্থায় আমাকে এতগুলো চান্স দেওয়া হয়েছে, 2-3টা কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারি। তুমি কি তোমার প্রজেক্ট নিয়ে কোনো কম্পিটিশনে এখন পর্যন্ত হচ্ছে পার্টিসিপেট করেছো? নাইমা, আমাকে শুনতে পাচ্ছ? প্রথমের কথাটা শুনতে পারিনি, ইন্টারনেট একটু প্রবলেম তোমার হচ্ছে। এই যে ইনোভেশন, এটা নিয়ে কি তুমি এখন পর্যন্ত কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে পেরেছো কিনা? হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে 2টাতে অ্যাটেন্ড করি। ওখানে হচ্ছে আমার একটাতে হচ্ছে থার্ড হই, আর আরেকটা হচ্ছে অফিসিয়ালি ভাবে জানানো হয় নাই, ম্যাম আমাকে জানে যে তুমি ওখানে সেকেন্ড হয়েছো, এই বিষয়টা। সো কংগ্রাচুলেশনস ডেফিনেটলি যে তুমি তোমার অলরেডি প্রজেক্টে কোনো জায়গায় এক্সিকিউট করার সুযোগ পেয়েছো এবং একটা পজিশনও তুমি উইন করে নিয়েছো। সো প্রিয় দর্শক, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, স্পেশালি আমাদের ড্যাফোডিল পলিটেকনিকের যে ইয়াং স্টুডেন্ট আছে, তারা কিন্তু আসলে আগের সেই গদ বাঁধা পড়ালেখা, বই খাতা, গেমস এর মধ্যে সীমাবদ্ধ রাখেনি তাদের চিন্তা ভাবনাগুলো। সো নাইমের মতো আমাদের এরকম আরো অসংখ্য শিক্ষার্থী আছে যারা নিয়মিতই তাদের ডিপার্টমেন্ট ভিত্তিক বা বিভিন্ন নতুন নতুন জিনিসকে চিন্তা করে, নতুন নতুন প্রবলেমকে অ্যানালাইসিস করে কিন্তু বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করে এবং নিয়মিতভাবে বিভিন্ন কম্পিটিশনে তারা পার্টিসিপেট করে। তো সেই জায়গা থেকে ড্যাফোডিল পলিটেকনিক সবসময় সুযোগ দেয় তরুণদেরকে তাদের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য, ইন্সপায়ার করে, তাদেরকে সাপোর্ট দেয়, তাদের প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। তো আমাদের আজকে ছিল আমাদের ইয়াং ইনোভেশনের এপিসোড 1। তো আমাদের নাইমের মতো এরকম আরো অসংখ্য স্টুডেন্ট আছে যারা অনেক
চমৎকার চমৎকার বেশ কিছু ইনোভেশন তৈরি করেছে এই লকডাউনে, সেগুলোকে আরো এক্সিকিউট করেছে, সেগুলোকে নিয়ে আরো অনেক বেশি কাজ করেছে। তো সেই নতুন নতুন ইনোভেশন গুলো নিয়ে আমাদের নতুন নতুন ইয়াং স্টারদের নিয়ে, ইয়াং ইনোভেটরদের নিয়ে আমরা প্রতি নিয়মিতভাবে বিভিন্ন এপিসোডে আপনাদের সামনে আসবো, আমাদের ইনোভেশন গুলোকে তুলে ধরবো। আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের সাথে সবসময় যুক্ত থেকে প্রশ্ন করে সেগুলো যা করবেন, যা আমরা এবং সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ইয়াং ইনোভেশন যারা আছে, আমরা আশা করবো যে আপনারা সবসময় তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন। সো নাইম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং তোমার যে ইনোভেশন আছে সেটা নিয়ে তুমি আরো অনেক দূর এগিয়ে যাও, আরো নতুন নতুন ইনোভেশন তৈরি করো, এবং আমাদেরকে তোমার যে চিন্তা ভাবনা গুলো, এবং এটা আসলে দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় কিছু চিন্তা ভাবনার কিছু মানে চমৎকার সলিউশন। আশা করি যে এগুলো আমাদের অনেক কাজে লাগবে, আমরা অনেকভাবে উপকৃত হব তোমার এই ইনোভেশন দিয়ে। তোমার এই ক্রিয়েটিভিটি, তোমার এই ইনোভেটিভ চিন্তাগুলোকে তুমি কাজে লাগাও আর অনেক দূরে গিয়ে যাও। তোমার জন্য শুভকামনা। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নাইম, আমাদের দর্শকদের সম্পর্কে কিছু বলো, এবং তোমার জেনারেশন যে বন্ধুরা আছে ড্যাফোডিল পলিটেকনিক এবং তার বাইরে, তাদেরকে তুমি চাইলে তোমাকে দিয়ে তারা কতটুকু ইন্সপায়ার হতে পারে, বা তারাও তাদের এই সময়গুলোকে, চিন্তা ভাবনাগুলোকে কিভাবে কাজে লাগাতে পারে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। জি, ধন্যবাদ ম্যাম। সো একটা বিষয় বলি, সেটা আমাদের এই বয়সে যেটা হয় সেটা হচ্ছে শুরু করব বলে শুরু করা হয় না। আমি মনে করি যে এই কথাটা না বলে শুরু করে দেন, দেখবেন হচ্ছে একদিন সফলতা আসবেই। আমি আমার বগুড়াতে কয়েকটা কম্পিটিশনে অ্যাটেন্ড করি, ছোটবেলা থেকে শুরু করে দিই আর কি, শুরু করে দেব বলে কখনো থেমে থাকি নাই। তো এই বিষয়টা যে শুরু করে দেব না বলে শুরু করে দেওয়া হচ্ছে বেস্ট। আর এই সময়টাই যদি শুরু করি তাহলে আগামীতে দেখা যাবে যে আমরা হচ্ছে আমাদের স্টাডি শেষ হতে হতে আমরা অনেক ভালো একটা লেভেলে যেতে পারবো যদি এটা নিয়ে কাজ করি। আর আমি এটাই বলবো, এই সময়টা নষ্ট না করে আমরা কোন একটা কাজে লাগাই। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাইম, ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি আমাদের পরবর্তী এপিসোডে আপনাদের সামনে আমাদের নতুন কোন ইয়াং ইনোভেটরকে নিয়ে আসবো, এবং সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই করোনা লকডাউনের যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলাচল করবেন। ধন্যবাদ নাইম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।